সংস্কৃত সারথি ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের প্রধান আলোচ্য বিষয় হলো নবম শ্রেণীর একটি প্রবন্ধ, সৈয়দ মুজতবা আলী বিরচিত নব সৃষ্টি। তো গতদিন আমরা এই নব সৃষ্টির প্রথম পর্বটা পড়েছিলাম, সেটা হচ্ছে এখান থেকে আমরা এইটুকু প্রথম পর্ব হিসাবে ধরেছিলাম। দেখো, দ্বিতীয় পর্ব আজকে পড়াবো। দ্বিতীয় পর্ব শুরু করার আগে প্রথম পর্বে কি কি পড়েছিলাম সেগুলো একটু আমরা দেখে নিই। প্রথম পর্বে আমরা যেমন দেখেছিলাম, প্রথমে আগে বলে রাখা ভালো যে নব সৃষ্টির শব্দটার মানে হচ্ছে নতুন নতুন সৃজন বা সৃষ্টি, নতুন কিছুর উদ্ভাবন করাই আর কি। তো দেখো, প্রথম পর্বে আমরা প্রথমে পেয়েছিলাম সংস্কৃত ভাষাকে, সেখানে আত্মনির্ভরশীল ভাষা বলা হয়েছে। কেন? কারণ সংস্কৃত ভাষা কারো কাছ থেকে কোনো শব্দ ধার করে চলে না। এর পরিবর্তে বলা হয়েছে এছাড়া আরও কিছু কিছু প্রাচীন ভাষাও আছে, যেমন ধরো তোমার হিব্রু, গ্রিক, আবেস্তা, এরাও কিন্তু আত্মনির্ভরশীল ভাষা এবং এরা স্বয়ংসম্পূর্ণ ভাষা। এবার এই আত্মনির্ভরশীল ভাষাগুলির পরিপ্রেক্ষিতে ঠিক কোন ভাষাগুলি আত্মনির্ভরশীল নয় বা কোন ভাষাগুলিতে অনেক বিধি শব্দ ঢুকে যাচ্ছে, সেগুলো হচ্ছে তোমার এক হচ্ছে বাংলা আর ইংরেজি। ঠিক আছে, এই দুটো। তো এই দুটো হচ্ছে আত্মনির্ভরশীল নয়, কেননা এই দুটো ভাষার মধ্যে প্রচুর নতুন বিধি শব্দ কিন্তু ঢুকে যাচ্ছে। যেমন আরবি, ফার্সি ইত্যাদি শব্দগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে এই ভাষার মধ্যে ঢুকে যাচ্ছে। তারপর দেখো, এই প্যারাতে পড়েছিলাম আমরা যে বিধি শব্দ নেওয়া ভালো না খারাপ, সে প্রশ্নটা কিন্তু অবান্তর। কেননা আমাদের আজকে নিত্য প্রয়োজনীয় জিনিস, ওষুধ বা ধরো আমরা যাই বলি না কেন, যে কোনো জিনিসপত্রই বলি না কেন, সেখানে কিন্তু ইংরেজি ভাষার একটা টান থাকবেই। সেগুলো কিন্তু অত তাড়াতাড়ি আমরা বাদ দিতে পারবো না। তাই সেক্ষেত্রে আমরা যদি ইংরেজিকে বর্জন করি, ইংরেজিকে বর্জন করে যদি আমরা বাংলাকে গ্রহণ করি, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সৃষ্টি হবে। তো সেই জন্য হঠাৎ করে কিন্তু আমাদের এই নতুন ভাষা বন্ধ করা যাবে না। এই প্যারাতে বলছে যে বিধি শব্দ গ্রহণ করাটা ভালো না খারাপ, সেই প্রশ্নের কিন্তু কোনো যৌক্তিকতা নেই। কেননা পরবর্তীতে কিন্তু ইংরেজি থেকে এবং ইংরেজির মারফত অনেক বিধি শব্দ কিন্তু আমাদের বাংলা ভাষাতে ঢুকেছে। সেক্ষেত্রে ইংরেজিকে যদি আমরা বর্জন করি তাহলে কিন্তু আমরা চলবে না। ঠিক আমাদের যেমন রান্নাঘরের আলু, কপি থেকে শুরু করে এই ধরো বিলিতি ওষুধ, এগুলোকে আমরা এখন তাড়াতে পারবো? কোনো মতেই কিন্তু আমরা তাড়াতে পারবো না, কারণ এগুলো এখন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে। ঠিক তেমনই কিন্তু কী হয়েছে, এই আমাদের বাংলা ভাষার মধ্যে যেই বিদেয়ী শব্দগুলো ঢুকে গেছে, সেগুলো কিন্তু আমরা সহজে বের করতে পারবো না। আর এগুলো যে আমদানিটাও আমরা বন্ধ করতে পারবো না। এই প্যারাতে দেখলাম বহু সাহিত্যিক কিন্তু উঠে পড়ে লেগেছেন কিসের জন্য? হিন্দি থেকে ফার্সি, আরবি, ইংরেজি শব্দকে তাড়িয়ে দেওয়ার জন্য। হয়তো সৈয়দ মুজতবা আলী সেই চেষ্টাটা দেখে যেতে পারবেন না। এক্ষেত্রে তিনি আরেকটা কথাও বলে গেছেন যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপর হিন্দির বঙ্কিম অর্থাৎ প্রেমচন্দ্র, এরা কিন্তু তাদের রচনায়, তাদের লেখনীতে প্রচুর আরবি, ফার্সি শব্দ ব্যবহার করেছেন, মানে প্রচুর বিদেশি শব্দ ব্যবহার করে গেছেন। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারলাম যে বাংলা থেকে কিন্তু আরবি, ফার্সির মতো বিভিন্ন বিদেশি শব্দ উঠিয়ে দেওয়া বা সেগুলোকে বর্জন করা আমাদের পক্ষে খুবই কষ্টসাধ্য ব্যাপার। যাই হোক, আজকে আমরা আমাদের মূল আলোচনায় আসি। আজকে আমাদের দ্বিতীয় পর্ব আমরা এখান থেকে শুরু করব। দ্বিতীয় পর্ব কী বলছে, যে বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি, ফার্সি এবং ইংরেজি প্রধান। তাহলে প্রথমে একটা গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন কী বলছে, বাংলায় যেই সব বিদেশি শব্দ ঢুকেছে তাদের ভিতরে প্রধান কারা? আরবি, ফার্সি ও ইংরেজি। সংস্কৃত শব্দ বিদেশি নয়। তাহলে কি? সংস্কৃত শব্দ কিন্তু বিদেশি, সংস্কৃত ঢুকেছে বাংলার মধ্যে কিন্তু সেটা বিদেশি নয়। এবং পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলো নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কোনো কারণে নেই। এছাড়াও দেখো, পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ এই শব্দগুলো এতই মুষ্টিমেয় ঢুকেছে, এতই অল্প পরিমাণে ঢুকেছে যে সেগুলো নিয়ে কোনো মাথা ঘামানোর কোনো দরকার নেই বা প্রয়োজন নেই। তারপরে বলছে বাংলা ভিন্ন যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন, সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই। তাহলে এখানে বলছে বাংলা ছাড়া আমরা যেই ভাষারই চর্চা করি না কেন, যেই ভাষাই আমরা ব্যবহার করি না কেন, সেই ভাষার কিছু শব্দ কিন্তু বাংলাতে অবশ্যই ঢুকবে। সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে। তাহলে ভাবো, সংস্কৃত চর্চা এদেশে ছিল, তাই জন্যই কিন্তু সংস্কৃত বহুত শব্দ এখানে আমাদের বাংলা ভাষায় ঢুকেছে। এখনও আছে বলে অল্প বিস্তর ঢুকছে। তাহলে এখনও সংস্কৃতটা আছে, তাই অল্প বিস্তর এখনও ঢুকে চলেছে বাংলা ভাষার মধ্যে। যতদিন থাকবে ততদিন ঢুকবে, আরও ঢুকবে বলে আশা করতে পারি। তাই যতদিন সংস্কৃত ভাষা থাকবে ততদিন কিন্তু সংস্কৃত ভাষার বহু শব্দ বাংলায় প্রবেশ করবে। স্কুল কলেজ থেকে যে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না, তার অন্যতম প্রধান কারণ বাংলাতে এখনও আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন।
তাহলে দেখো আমরা কিন্তু এইটা একটা গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন, স্কুল কলেজ থেকে আমরা সংস্কৃত চর্চাকে উঠিয়ে দিতে পারি না। কেন? কেননা আমাদের বাংলাতে কিন্তু এখনও বহু সংস্কৃত শব্দের প্রয়োজন। আর সংস্কৃত চর্চা যদি উঠিয়ে দিই তাহলে কী হবে? বলছে সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হবো। তাহলে সংস্কৃত চর্চা যদি উঠিয়ে দিই তাহলে কী হতে পারি? আমরা একটা অন্যতম প্রধান বা গুরুত্বপূর্ণ খাদ্য থেকে কিন্তু আমরা বঞ্চিত থাকবো। তার মানে বোঝাচ্ছে যে বাংলা ভাষা যে আমরা ব্যবহার করছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভাষা হচ্ছে সংস্কৃত। তাহলে বাংলা ভাষাতে সংস্কৃত ভাষার প্রভাব কিন্তু প্রচুর। এবার পরের প্যারাতে বলছে দেখো, ইংরেজির বেলাতেও তাই। বিশেষ করে দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই। তাহলে দেখো ইংরেজির বেলাতেও কিন্তু সেই একই ব্যাপার বলছে, সংস্কৃত যেমন বাংলাতে দরকার তেমন ইংরেজিটাও দরকার। কেননা দর্শনের ক্ষেত্রে, নন্দনশাস্ত্রের ক্ষেত্রে, পদার্থবিদ্যার ক্ষেত্রে, রসায়নবিদ্যার ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে কিন্তু প্রচুর ইংরেজি শব্দ প্রয়োজন। তাই সেক্ষেত্রে কিন্তু বিজ্ঞানের জন্য আমাদের ইংরেজি শব্দ চাই। রেলের ইঞ্জিন কী করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলাতে কোনো বই আছে বলে জানি না। তাহলে রেলের ইঞ্জিন চালানোর জন্য যে বই সেটা কিন্তু ইংরেজিতেই আছে। তবে তাই এইসব টেকনিক্যাল শব্দের প্রয়োজন যে আরও কত বেশি সে সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা এখনও আমাদের মনের মধ্যে নেই। তাহলে এইসব টেকনিক্যাল শব্দ মানে সবার জন্য তো প্রয়োজন না, তা যাদের জন্য প্রয়োজন সে সম্বন্ধে কিন্তু কোনো সুস্পষ্ট ধারণা এখনও আমাদের মনের মধ্যে নেই। সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময়ও এখন আসেনি। হ্যাঁ, এটাও ঠিক, ইংরেজি চর্চা কিন্তু আমরা কোনো মতেই বাংলা থেকে বন্ধ করতে পারবো না। তারপরে দেখো এখানে বলছে যে একমাত্র আরবি ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে যে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না। তাহলে দেখো এখানে একটা ভালো কথা বললো যে আরবি ফার্সি শব্দের ক্ষেত্রে একটা কথাই বলা যেতে পারে যে এই দুটো শব্দ থেকে কিন্তু ভাষা থেকে কিন্তু আর কোনো নতুন শব্দ বাংলায় ঢুকবে না। পশ্চিমবাংলাতে আরবি ফার্সি চর্চা যাবো করছে। তাহলে পশ্চিমবাংলাতে এখন আর আরবি ফার্সি চর্চা হয় না, প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায়। পূর্ব বাংলায় এসব ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ বলে তার আয়ু দীর্ঘায়ু হবে বলে মনে হয় না। তাহলে পূর্ব বাংলাতে কী হয়? এইসব ভাষার প্রতি তরুণ সম্প্রদায় মানে এই ধরো তোমাদের মতো যারা তরুণ সম্প্রদায় যারা পড়াশোনা করছে অ্যাকচুয়ালি বাংলা নিয়ে, সেই সমস্ত তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ। তাদের কিন্তু এই ভাষার প্রতি যে একটা আগ্রহ সেইটা কিন্তু আগ্রহটা নেই, খুব ক্ষীণ আগ্রহ, মানে খুব কম বলে তার আয়ু দীর্ঘ হবে বলে মনে হয় না। এবং শেষ কথা, আরব ইরানে অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবিত করবে তারও সম্ভাবনা নেই। এছাড়াও দেখো কি বলছে যে অদূর ভবিষ্যতে যদি আরব আর ইরানেও যে নতুন জ্ঞান বিজ্ঞান চর্চা যে আরম্ভ হবে সেটারও কিন্তু সম্ভাবনা নেই। তাই এক্ষেত্রে বলা যেতে পারে আরবি ফার্সি শব্দ কিন্তু এখন আর নতুন করে বাংলাতে ঢুকবে না। এবার বলছে কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে তার অনেকগুলো যে আমাদের ভাষাতে আরও বহুকাল চালু থাকবে। তাহলে আরবি ফার্সি এমন কিছু শব্দ বাংলায় ঢুকে গেছে সেগুলো কিন্তু এখনও পর্যন্ত চালু থাকবে, সেগুলো কিন্তু বর্জন করতে আমরা পারবো না, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত, কোনো লেখক নূতন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরনো বাংলার চণ্ডী থেকে আরম্ভ করে হুতম পর্যন্ত অচলিত আরবি ফার্সি শব্দ তুলে নিয়ে সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করছেন। তাহলে আরেকটা এখানে কী করলো, নতুন লেখকরা কী করছে, বিদেশি শব্দের সন্ধান বর্জন করে দিচ্ছে, বিদেশি শব্দ খুঁজছে না, সেটাকে বন্ধ করে দিয়ে কী হচ্ছে, পুরনো বাংলা যে চণ্ডী ছিল সেখান থেকে আরম্ভ করে হুতম পর্যন্ত যেই শব্দগুলো এখানে ব্যবহার করছে সেই শব্দগুলোকে মানে তুলে নিয়ে কাজ চালানোর চেষ্টা করছেন। বলছে কিছুদিন পূর্বেও এই এক্সপেরিমেন্ট করা অতিশয় কঠিন ছিল। তাহলে কিছুদিন পূর্বে এই এক্সপেরিমেন্ট, এটা নিয়ে চর্চা করা, এটা নিয়ে গবেষণা করা কিন্তু একটু কঠিন ছিল, কিন্তু অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হয়। তার মানে কি, দেখো একটা সময় ওই চণ্ডী থেকে আরম্ভ করে হুতুম পর্যন্ত এইখান থেকে আমরা কী করতাম, বিধি শব্দকে বাদ দিয়ে এইখান থেকে আমরা শব্দ নেওয়ার চেষ্টা করতাম, কিন্তু সেটা কিন্তু একসময় ছিল খুব কঠিন মানে কষ্টসাধ্য কাজ। কিন্তু অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে এখন যে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে সেগুলোর কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে পুরনো বাংলা বই পড়তে হয়, কারণ সিলেবাসে তাদের থাকে, সেই কারণে তারা এই পুরনো কিছু শব্দগুলো পায়, চণ্ডী থেকে আরম্ভ করে হুতুম পর্যন্ত যে শব্দগুলো আছে সেগুলো কিন্তু তারা পায়। তারা এই সব শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারবে বলে অচলিত অনেক আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে। বলছে তারা এই সব শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারে, যেহেতু তারা পড়ছে সেই বিষয় নিয়ে বলে অচলিত অনেক আরবি ফার্সি শব্দ, যেই শব্দগুলো হয়তো চলছে না, অনেক আরবি ফার্সি শব্দ যেগুলো হয়তো চলছে না সেগুলো কিন্তু নতুন করে আবার মেয়াদ পাবে, নতুন করে জন্ম নেবে।
এবার এই পরিস্থিতির সামনে জীবন মৃত্যু এসব শব্দের একটা নতুন খতের নিলে ভালো হয়। অর্থাৎ বলছি এই যে এমন একটা পরিস্থিতিতে যে কোন কোন শব্দগুলো এখনও পর্যন্ত খুব বেশি পরিমাণে ব্যবহার হচ্ছে এবং কোন শব্দগুলো পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে, এই শব্দের একটা যদি নতুন হিসাব নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। তারপর বলছে ভারতীয় মক্তব মাদ্রাসায় যদিও প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল, তবুও কার্যত দেখা গেল ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্যে অভিভূত হলেন বেশি। অর্থাৎ দেখো এখানে কী বলছে, ভারতীয় মক্তব মাদ্রাসায়, এই দুটো কিন্তু একটা প্রাথমিক বিদ্যালয় আর একটা হচ্ছে ইসলামীয় তোমার বিদ্যা শিক্ষা কেন্দ্র, মানে ইসলামদেরই দুটো মক্তব মাদ্রাসা। তো এইখানে কী হচ্ছে, প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল ঠিকই, কিন্তু সেখানে দেখা গিয়েছিল যে ভারতীয় আর্যগণরা কিন্তু ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির প্রতি বেশি অভিভূত অর্থাৎ আকৃষ্ট হয়েছিলেন। উর্দু সাহিত্যের মূল সুর তাই ফার্সির সঙ্গে বাঁধা, আরবির সঙ্গে নয়। তাহলে উর্দু সাহিত্যের কিন্তু মূল সুর কিন্তু এই আরবির সাথে বাঁধা নয়, ফার্সি ভাষার সঙ্গেই বাঁধা রয়েছে। অর্থাৎ ভারতীয় ওই যে ইরানি আর্য সাহিত্য সেটার কথাই বলছে। হিন্দি গদ্যের ওপরও বাইরের যে প্রভাব পড়েছে সেটা ফার্সি আরবি না। তাহলে হিন্দি গদ্যের ওপরও কিন্তু একটা ভাষার প্রভাব পড়েছে, সেটা কিন্তু কিসের উপর পড়েছে, সেটাও ফার্সির ক্ষেত্রের উপরই পড়েছে, আরবি ভাষার উপর কিন্তু সেই মানে প্রভাবটা পড়েনি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে বুঝতে পারছি যে আরবি ভাষার তুলনায় কিন্তু ফার্সি ভাষাটা বেশি গ্রহণযোগ্য হয়েছে। তারপর একদা ইরানে যেরকম আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে নবীন ফার্সি জন্মগ্রহণ করেছিল, ভারতবর্ষে সেই সংঘর্ষের ফলে সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়। অর্থাৎ একবার কী হয়েছিল, ইরানে আর্য ইরানি ভাষা ও সেমিতি মানে ঠিক সেই রকমই আরবি ভাষার সংঘর্ষে কী হয়েছিল, নতুন একটা ফার্সি জন্মগ্রহণ করেছিল। ঠিক কিন্তু ভারতবর্ষ সেই সংঘর্ষের ফলে কী হয়েছিল, তিনটে নতুন নতুন সাহিত্য বা ভাষার সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়। এইটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এবার বলছি কিন্তু আরবির এই সংঘর্ষ ফার্সির মাধ্যমে ঘটেছিল বলে কিংবা অন্য যে কোনো কারণেই হোক, ভারতবর্ষ এই তিন ভাষা ফার্সির মতো নবনব সৃষ্টি দিয়ে ঐতিহ্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারল না। কিন্তু এখানে আমরা দেখো কি বললাম, এই যে এখানে যে তিনটে ভাষার নতুন সৃষ্টি হলো, আরবির এই সংঘর্ষের ফলে যে তিনটে নতুন ভাষার সৃষ্টি হলো, এই তিনটে ভাষা কিন্তু কোনো ভালো সাহিত্য সৃষ্টি করতে পারেনি। উর্দুতে কবি ইকবালই এ তত্ত্ব সম্যক হৃদয়ঙ্গম করেছিলেন ও নতুন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন। এখানে বলছে দেখো, একমাত্র এই যে তিনটে ভাষার মধ্যে যে উর্দু ছিল, উর্দুতে কিন্তু কবি ইকবালই এমন একজন ছিলেন যিনি এই পুরো ব্যাপারটাকে বুঝতে পেরেছিলেন এবং নতুন সৃষ্টি তিনি চেয়েছিলেন, একটা নতুন কিছু সৃষ্টি করতে চেয়েছিলেন, যার জন্য তিনি কী চেয়েছিলেন, উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে, মানে উর্দু যেন ফার্সিকে অনুকরণ না করে, সেটা থেকে মুক্তি দিতে তিনি সক্ষমও হয়েছিলেন। এবার বলছে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে। অর্থাৎ বাঙালিদের সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি রয়েছে কিন্তু কোথায়, তার পদাবলী কীর্তন, অর্থাৎ তোমার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কথা এখানে বলছে। এ সাহিত্যের প্রাণ ও দেহ উভয়ই খাঁটি বাঙালি। তাহলে এই সাহিত্যটার অর্থাৎ প্রাণ আর দেহ কিন্তু পুরোপুরি খাঁটি বাঙালির মতো। এই সাহিত্যে শুধু যে মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলায় খাঁটি কানুরূপ ধারণ করেছেন তাই নয়, শ্রীমতী শ্রীরাধাও যে একেবারে খাঁটি বাঙালি মেয়ে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এই যে সাহিত্যটা আছে সেক্ষেত্রে যেন শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা যেন খুব একজন অতি সাধারণ বাঙালি ছেলে মেয়ে। ভাটিয়ালির নায়িকা, বাউলের ভক্ত, মুর্শিদিয়ার আশিক ও পদাবলীর শ্রীরাধা একই চরিত্রে একই রূপে প্রকাশ পেয়েছেন। অর্থাৎ ভাটিয়ালির নায়িকাও যেন সেই সাহিত্যের শ্রীরাধার মতোই অবস্থান করেছে। তারপর বাউলের ভক্ত, মুর্শিদিয়ার আশিক, অর্থাৎ এরা যেন সেই সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্যেরই যেন শ্রীকৃষ্ণের মতো যেন তারা একই চরিত্রে যেন একই রূপে প্রকাশ পেয়েছে। পরবর্তী প্যারাতে রয়েছে বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। অর্থাৎ বাঙালির চরিত্রে কী বিদ্যমান, বিদ্রোহ। ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। তার অর্থ এই যে কী রাজনীতি, কী ধর্ম, কী সাহিত্য, যখনই যেখানে সে সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে তখনই সেটা গ্রহণ করতে চেয়েছে। অর্থাৎ বাঙালি এমন একটা চরিত্র, সে রাজনীতি হোক, ধর্ম হোক, সাহিত্য, যখনই যেখান থেকে নতুন কিছু যদি সন্ধান পায় তাহলে কিন্তু সেটাকেই গ্রহণ করার চেষ্টা করেছে। এবং তখন যদি কেউ বাধা দিতে যায় তাহলে কী হবে সেটাই বলছে দেখো পরে। এবং তখন কেউ গতানুগতিক পন্থা প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে সে প্রচেষ্টায় বাধা দিতে গেলে তার বিরুদ্ধে
বিদ্রোহ করেছে। এবং তখন যদি কেউ বাধা দেয় যে এখান থেকে এই আমাদের বাংলা ভাষায় নতুন কোনো শব্দ ঢুকাস না, বা নতুন কোনো শব্দ যেন না প্রবেশ করে, এই রকম বলে যদি কেউ বাধা দিতে চায় এবং প্রাচীন ঐতিহ্যের যদি কেউ দোহাই দিতে যায়, তাহলেই কিন্তু সে কী করে, অর্থাৎ সে সমস্ত মানুষেরা তারা কী করে, তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এবং তার চেয়ে বড় কথা, যখনই সে বিদ্রোহ উচ্ছৃঙ্খলায় পরিণত হতে চেয়েছে, তখন তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছে। এবং তখন সেটা যদি উচ্ছৃঙ্খলায় পরিণত একটা বাজে পরিস্থিতিতে সৃষ্টি হয়ে যায়, তখন কিন্তু তারা আবার নতুন করে বিদ্রোহ করছে। এবার বলছে এই বিদ্রোহ বাঙালি হিন্দুর ভিতরে সীমাবদ্ধ নয়। তাহলে এই বিদ্রোহটা শুধু বাঙালি হিন্দুর ভিতরে কিন্তু নেই, আবার কোথায় আছে, বাঙালি মুসলমান এই কর্মে পরম তৎপর, বাঙালি মুসলিমরাও এই কর্মে সমানভাবে যুক্ত রয়েছে। লাস্টে খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ লাইন বলছে, ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না। তাহলে ধর্ম যদি দেখো, আমাদের শুধু ধর্মটা আলাদা, হিন্দু মুসলিম ধর্মটাই আলাদা, কিন্তু আমাদের জাতটা তো এক, আমরা হচ্ছে মানুষ জাত, মনুষ্য জাত। সেই জন্য বলছে সে আমরা যাই করি না কেন, আমরা সেই অন্য ভাষা থেকে নতুন শব্দ গ্রহণ করবই। এবং আমরা কি করব, ওই যে কিছু কিছু মানুষ আছে, তারা কেউ একজন ভালো কাজ করতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। সেই জন্য বলছে সে বাঙালি হিন্দু হোক আর মুসলমান হোক, সে ধর্ম বদলালে তার জাতির চরিত্র, তার যে একটা চরিত্র, সেটা কিন্তু কখনোই বদলাবে না। যাই হোক, এখানেই আমাদের নবনব সৃষ্টি প্রবন্ধটা শেষ। এটা কিন্তু একটা অতি উচ্চমানের প্রবন্ধ, খুবই সুন্দর প্রবন্ধ। তোমরা কিন্তু এটাকে এই যে প্রবন্ধটায় খুব খুঁটিয়ে পড়বে, খুব ভালো করে পড়বে। এবং আমি মানে পড়াতে পড়াতে যেই শর্ট কোশ্চেনগুলো বললাম, গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম, সেগুলোকে মনে রাখার চেষ্টা করবে। এছাড়াও কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে তোমরা এসএমএস করতে পারো। এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও।